হ্যালো 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 গুড ইভিনিং স্টুডেন্টস। তো আজকে আমরা আবারও চলে এসেছি আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি অ্যান্ড জয়, যেখানে চলছে আমাদের মাধ্যমিক এক্সপ্রেস ব্যাচ 2026, যার আজকে লাইফ সায়েন্সের লেকচারের ডে 6, যেখানে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। এর আগে ইউনিট 2 যে জীবনের প্রবাহ মাত্রা ইউনিট 2, তার আমরা দুটো চ্যাপ্টার অলরেডি শেষ করেছি। একটা হচ্ছে কি কোষ বিভাজন আর কোষ চক্র, আরেকটা কি যৌন জনন অযৌন জননের ভেতরে আমরা পড়েছি অযৌন জনন আর অঙ্গজ বংশবিস্তার। তারপরে আজকে আমরা যেটা শুরু করব ডে 6-এ, সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। আজকে হচ্ছে আমাদের ডে 6, তার ফার্স্ট লেকচার কি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। তার আগে আমাদের বুঝতে হবে যে যৌন জনন কি। তার আগে আমাদের কি বুঝতে হবে, যৌন জনন কি, তাই তো? তো অযৌন জননে কি হয়েছিল, যে দুটো আলাদা আলাদা মাতৃকোষ বা জনন কোষ বা জনন দেহের দরকার পড়ছিল না। আর যৌন জননে কি হবে, যে দুটো আলাদা আলাদা জনন কোষ বা জনন দেহ বা দুটো গ্যামেটের দরকার হবে। তো যৌন জনন কি হচ্ছে, যে জনন প্রক্রিয়ায় দুটি জনন কোষের কি, একটা হচ্ছে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট। জনন কোষের মিলনের ফলে বা উদ্ভিদের ক্ষেত্রে কি বলবো আমরা, নিষেকের ফলে যে অপত্য জীব সৃষ্টি হয়, তাকে যৌন জনন বলে। কি, যৌন জনন বলে। তা আমরা এখানে যৌন জননের মধ্যে কাদের, না প্রাণীদের পড়বো না, আমরা কাদের পড়বো, উদ্ভিদের যৌন জনন পড়বো আমরা। ঠিক আছে, তা উদ্ভিদের যৌন জনন পড়তে গেলে আমরা বুঝবো যে উদ্ভিদের কোন অঙ্গে জনন সম্পন্ন হয়। আমরা কি পড়বো, উদ্ভিদের যৌন জনন পড়বো। আমরা উদ্ভিদের যৌন জনন পড়বো। উদ্ভিদের জনন অঙ্গ কোনটা, উদ্ভিদের কোথায় কোন অঙ্গে জনন সম্পন্ন হয়, এদের জনন অঙ্গ হচ্ছে কি জনন অঙ্গ, তাদের নাম কি, ফুল। উদ্ভিদের জনন অঙ্গের নাম কি, ফুল। ফুলের ভেতরে দেখো এমন অনেক গাছ আছে যাদের ফুল উভলিঙ্গ, মানে কি তার ভেতরে পুরুষ ফুলও থাকে, মানে পুরুষ অঙ্গও আছে স্ত্রী অঙ্গও আছে। আবার এমন অনেক ফুল আছে যাদের
পুরুষ ফুল আলাদা, মেয়ে ফুল আলাদা, কিন্তু জনন হচ্ছে কোথায়? ফুলেই। তো সেই হিসাবে আমরা পড়বো, পরে পড়বো। এখন দেখো এই ফুলের ভেতরে কি থাকে? ফুলের ভেতরে একটা থাকছে কি পুংকেশর, আরেকটা কি হচ্ছে স্ত্রী কেশর বা গর্ভকেশর। গর্ভকেশর বা স্ত্রী কেশর। এই পুংকেশরের এক একটা অংশকে আমরা কি বলবো? স্ত্রী স্তবক। আর গর্ভকেশরের এক একটা বা স্ত্রী কেশরের এক একটা অংশকে আমরা স্ত্রী স্তবক বলবো। তো দেখো, ফুলে জনন হচ্ছে উদ্ভিদের। তো এই একটা আদর্শ ফুলের একটি আদর্শ ফুলের প্রধান কয়টা অংশ থাকে? প্রধান কয়টা অংশ থাকে বলো? 5টি না 4টি? তো একটি আদর্শ ফুলের প্রধান অংশ হচ্ছে কি 4টি। আদর্শ ফুলের প্রধান অংশ কি 4টি। নাম্বার ওয়ান কি বৃতি। বৃতি একে আবার এর একে আবার এক একটা অংশকে আমরা কি বলবো? বৃতির এক একটা অংশকে বৃত্তাংশ বলবো। এই বৃত্তাংশের অপর নাম কি? কিছু নেই। আচ্ছা, এরপরে কি দলমণ্ডল। 2 নাম্বার অংশ কি দলমণ্ডল। এই দলমণ্ডলের এক একটা অংশকে আমরা কি বলবো? দল বা পাপড়ি। দল বা পাপড়ি। 3 নাম্বার, এটা প্রথম স্তবক, এটা দ্বিতীয় স্তবক, এটা তৃতীয় স্তবক। 3 নাম্বার কি পুংকেশর। পুংকেশর। এই পুংকেশরের এক একটা অংশকে আমরা কি বলবো? পুং স্তবক। আচ্ছা, 4র্থ নাম্বার স্তবক কি গর্ভকেশর বা স্ত্রীকেশর। গর্ভকেশর। এই গর্ভকেশরের এক একটা অংশকে কি বলবো? স্ত্রী স্তবক। ঠিক আছে, স্ত্রী স্তবক। তো এই বৃতি কি বা বৃত্তাংশ কি? দলমণ্ডল বা দল বা পাপড়ি, পুংকেশর বা স্ত্রী স্তবক, গর্ভকেশর বা স্ত্রী পুংকেশর বা পুং স্তবক, গর্ভকেশর বা স্ত্রী স্তবক। এবার এই ফুলের এই 4টে অংশকে আমরা ডিটেলসে পড়বো যে কোনটাকে কি বলে আর এটা কোথায় থাকে, ফুলের কোথায় থাকে। দেখো, তো মুছে দিলাম। আমি ভেবেছিলাম একটা ফুল নিয়ে আসবো তোমাদের জন্য, কিন্তু সেই ফুলটা আমি পাইনি। তা আমি একটা সুন্দর করে ভালো করে ড্র করছি, দেখো। ভুল হয়ে গেল, এটা সবুজ কালার দিয়ে ড্র করি।
মনে করো এটা একটা ফুল। এবার দেখো, ভালো করে দেখো। এ একটা ফুল। তো এই ফুলের সব থেকে বাইরের, সব থেকে প্রথম স্তবক কোনটা? সেটা হচ্ছে এই সবুজ কালারের, সবুজ কালারের, সবুজ কালার দিয়ে লিখি। দেখবে একটা ফুল ছেড়ার পরে ফুলের নিচের দিকে, নিচের দিকে একটা সবুজ কালারের বৃতি আর কি লেগে থাকে ফুলের সাথে, যেটা ফুলের দলমণ্ডলগুলিকে একসাথে করে রাখে, ফুলের বিভিন্ন অংশগুলিকে আটকে রাখে। সেটা কি? বৃতি। বৃতি। এবার এই বৃতি, দেখবে জবা ফুল যদি তুমি নাও, আমি ভেবেছিলাম একটা জবা ফুল আনবো, তো পাইনি। জবা ফুল যদি তুমি নাও, তো দেখবে বৃতির অনেকগুলো এরকম খাঁজ খাঁজ মতো করা। তো সেই প্রত্যেকটা অংশকে, এর প্রতিটি অংশকে কি বলবো? বৃত্তাংশ। প্রতিটি অংশকে আমরা বৃত্তাংশ বলবো, বৃত্তাংশ বলে। আর এটি কি রঙের হয়? সবুজ রঙের। কি রঙের? সবুজ রঙের। তো এটা হচ্ছে প্রথম স্তবক। কি? প্রথম স্তবক। ঠিক আছে। আরেকটা দেখো, 2 নাম্বার কি আছে? দলমণ্ডল। 2 নাম্বার কি? দলমণ্ডল। তো এই যে অনেকগুলো পাপড়ি বা দল, এই এক একটা পাপড়ি, একটা ফুলের অনেকগুলো পাপড়ি থাকে, তো এক একটা পাপড়ি বা দলকে, ওই একসাথে যদি সব পাপড়ি বা দলকে কি বলা হয়? দলমণ্ডল। তো এর এক একটা অংশকে কি বলবো? একটি অংশকে, অংশকে কি বলা হয়? দল বা পাপড়ি। দল বা পাপড়ি। এটি কি? রঙিন হয়। রঙিন হয়। কেন রঙিন হয়? কারণ এইটাই ফুলের সব থেকে বড় অংশ, যেটা বাইরের থেকে খুব ভালোভাবে দূর থেকে বোঝা যাবে। তো এইটা, এই যে ফুলের ভেতরে, এটা হচ্ছে পুংস্তবক আর এটা হচ্ছে স্ত্রীস্তবক। তো এই যে ফুলের ভেতরে এদের যে পুং গ্যামেট, স্ত্রী গ্যামেটের মানে পরাগ রেণুর আর
ডিম্বাণুর মধ্যে যে নিষেকটা ঘটাবে সেটা কি, তার জন্য পতঙ্গদের আকৃষ্ট করে। এই তার জন্যই এটা হয় রঙিন। দেখো তাহলে কি রঙিন হয়, বিভিন্ন কালারের হয়, যাতে কি মৌমাছি বলো, পাখি বলো, বিভিন্ন পতঙ্গ বলো, তাদের এটা দেখে, এই যে রঙিন কালারটা দেখে তারা আকৃষ্ট হয়, আসে এবং ফুলের ওপরে বসে, আর এই পরাগ রেণু গর্ভমুণ্ডের ওপরে এসে পড়ে। এটা আমরা পড়বো, পরাগ রেণু গর্ভমুণ্ড কোনটাকে কি বলা হয়। মনে রাখো, দল বা পাপড়ি মানে দলমণ্ডল রঙিন হয় কি পতঙ্গদের আকৃষ্ট করার জন্য। আর এটা কি দ্বিতীয় স্তবক, ফুলের দ্বিতীয় স্তবক। ঠিক আছে, এবার আমরা কি দেখব, 3 নম্বর স্তবক কি। নাম্বার 3, পুংকেশর। পুংকেশর, দেখো অনেকগুলো পুংকেশর আমি এঁকেছি, মানে অনেকগুলো, এই সবগুলোকে মিলে কি হচ্ছে পুংকেশর বলছে। এর এক একটি অংশকে, এক একটি অংশকে আমরা কি বলবো, পুংস্তবক। আমরা কি বলবো, পুংস্তবক। এই একটা পুংকেশর বা পুংস্তবকের কয়টি অংশ থাকে, এর দুটি অংশ থাকে। দুটি অংশ থাকে। এর কটি অংশ থাকে, দুটি অংশ থাকে। তো এই দুটি অংশের একটির নাম হচ্ছে, এটাকে আমি বাইরে ড্র করছি মনে করো, এটাকে আমি বাইরে ড্র করছি। তো এই যে দণ্ড, এটাকে বলছি আমরা পুংদণ্ড, পুংদণ্ড। আর এটা কি পরাগধানী। পরাগধানী একে কেন বলছি, কারণ এই পরাগধানীর ভেতরেই কি থাকে, পরাগথলি থাকে, আর পরাগথলির মধ্যে পরাগ রেণু থাকছে। তাহলে এটা কি দুটো অংশ, একটা হচ্ছে পুংদণ্ড, পুংদণ্ড, আরেকটা কি পরাগধানী, পরাগধানী, যার ভেতরে কি থাকে, যার ভেতরে এর ভেতরে কি থাকে, পরাগ রেণু থাকে। এর ভেতরে কি থাকে, পরাগ রেণু থাকে। ঠিক আছে, চতুর্থ, এটা কি তৃতীয় স্তবক, ফুলের তৃতীয় স্তবক। এরপরে কি আছে, চতুর্থ স্তবক। সরি, অ্যাকচুয়ালি আমার বাড়ির মিটার চেক করতে এসেছিল, তার জন্য যেতে হয়েছে। তো আমরা কি পড়ছিলাম, চতুর্থ স্তবক। তৃতীয় স্তবক আমরা দেখে নিয়েছি পুংকেশর, আর চতুর্থ স্তবক কোনটা, এই যে রেড কালারের যেটা আছে সেটা হচ্ছে চতুর্থ স্তবক। এর নাম কি, এর নাম কি গর্ভকেশর, গর্ভকেশর, যেটা হচ্ছে ফুলের একদম শেষ স্তবক বা চতুর্থ স্তবক, চতুর্থ স্তবক, স্তবক। তো এই গর্ভকেশরের এক একটি অংশকে কি বলবো,
কি বলবো আমরা? স্ত্রী স্তবক, স্ত্রী স্তবক। এর আরেকটা নাম কি? স্ত্রী স্তবক। এর প্রধান কয়টি অংশ থাকে? এর প্রধান কয়টি অংশ থাকে? তিনটি। প্রধান অংশ থাকে তিনটি। তিনটি অংশ কি কি? একটা হচ্ছে, দেখো ভালো করে, এটা যদি আমি এই সাইডে আবার ড্র করি তাহলে অনেকটা এরকম লাগবে। তাই তো? এর যে লাস্টে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এর গর্ভাশয় বা ডিম্বাশয়। এই ডিম্বাশয়ের মধ্যে কি থাকে? ডিম্বক থাকে, যার ভেতরে ডিম্বাণু থাকে। এটা কি? গর্ভাশয়, গর্ভাশয় বা ডিম্বাশয়, গর্ভাশয় বা ডিম্বাশয়। এর ভেতরে কি থাকছে? ডিম্বক, যার ভেতরে ডিম্বাণু বা এক্সেল ডিম্বাণু থাকছে। এটা হচ্ছে গর্ভদণ্ড, গর্ভদণ্ড। আর এই যে উপরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি? গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড। যার উপরে, এই গর্ভমুণ্ডের উপরে এসেই কি পরাগধানী থেকে পরাগরেণু বাইরে বেরিয়ে এসে কি গর্ভমুণ্ডের উপরে এসে পড়বে, তবেই সেই পরাগরেণু কোথায় যাবে? গর্ভদণ্ড দিয়ে গর্ভাশয় বা ডিম্বাশয়ের মধ্যে যাবে। তার ভেতরে যে ডিম্বাণু থাকবে সেখানে গিয়ে নিষেক সম্পন্ন হবে, তখন একটা অপত্য উদ্ভিদের জনন সৃষ্টি হবে। তাহলে এর তিনটে অংশ, একটা হচ্ছে কি গর্ভাশয় বা ডিম্বাশয়, গর্ভাশয়। 2 নাম্বার কি? গর্ভদণ্ড, গর্ভদণ্ড। 3 নাম্বার কি? গর্ভমুণ্ড। বোঝা গেছে? ঠিক আছে? কোনো সমস্যা? কোনো সমস্যা? তোমরা চাইলে এটা শর্ট ফর্মে নোট করে নিতে পারো। দেখো, আমি একটা পেজের ভেতরে, ছোট্ট একটু জায়গার ভেতরে আমি পুরো কিন্তু একটা ফুলের টোটাল 4টে অংশ তার ডিটেলসে আমি বলে দিয়েছি। ঠিক আছে? মুছে দিলাম। এবার আমরা দেখব কি? দেখো, পরাগযোগ। পরাগযোগ কি? এই পরাগযোগ, তো দেখো, যে পরাগধানী থেকে পুংস্তবকের যে পরাগধানী আছে, মানে যার ভেতরে পরাগরেণু থাকে, তাহলে পরাগধানী থেকে পরাগরেণু কি হচ্ছে? একই ফুলের বা একই গাছের অন্য ফুলের বা একই প্রজাতিভুক্ত অন্য গাছের কোনো ফুলের গর্ভমুণ্ডের উপরে এসে যখন পড়বে আর নিষেক সম্পন্ন হবে, সেই প্রক্রিয়াকে কি বলে? পরাগযোগ। সেই প্রক্রিয়াকে কি বলে? পরাগযোগ। মানে এখানে একটা পুংস্তবক বা পুংকেশর আছে মনে করো, সেই পুংকেশরের উপরে এরকম কি পরাগধানী আছে, আর এখানে একটা কি আছে? গর্ভকেশর আছে, যার কি এটা হচ্ছে গর্ভদণ্ড। এর ভেতর থেকে যখন পরাগরেণু এর উপর গর্ভমুণ্ডের উপরে এসে পড়বে স্ত্রী,
কেশরের গর্ভমুণ্ডের উপরে এসে পড়বে তখন কি হবে? নিষেক হবে। তো এই যে প্রক্রিয়া, এটা হচ্ছে পরাগযোগ। এটা একটা ফুলের, উভলিঙ্গ ফুলের ভেতরে হতে পারে, মানে একটা ফুলের ভেতরেও হতে পারে, একই গাছের দুটো ভিন্ন ভিন্ন ফুলের মধ্যে হতে পারে, আবার একই গাছ, ওই একই প্রজাতিভুক্ত দুটি আলাদা আলাদা গাছের ফুলের মধ্যে হতে পারে। তো এই পরাগযোগ প্রধানত কয় প্রকার, কতভাবে হয় সেটা আমরা দেখব। তোমরা দেখে থাকবে যে জবা ফুলের মাঝখান দিয়ে একটা হলুদ কালারের যে লম্বা মতো বাইরে বেরিয়ে থাকে, যার মাথায় অনেকগুলো দেখবে গুঁড়ো 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 মতো থাকে, হলুদ, ওটাই অ্যাকচুয়ালি পরাগ রেণু। ঠিক আছে, তো আমরা দেখব পরাগযোগ। পরাগযোগ কয় প্রকার? পরাগযোগ কয় প্রকার? দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্বপরাগযোগ, আরেকটা কি? ইতর পরাগযোগ। স্বপরাগযোগ কি আর ইতর পরাগযোগ কি? দেখো, স্বপরাগযোগ, স্বপরাগযোগ কি? এই স্বপরাগযোগ আমরা বলবো যে পরাগ রেণু গর্ভমুণ্ডের উপরে এসে পড়ছে যখন একই ফুলে হবে, একই ফুলের মধ্যে হবে বা একই গাছের অন্য ফুলের মধ্যে হবে, তখন সেটা কি? স্বপরাগযোগ। একই ফুলের মধ্যে, ফুলের বা একই গাছের অন্য ফুলের মধ্যে যে পরাগযোগ ঘটে তাদের স্বপরাগযোগ বলবো, স্বপরাগযোগ বলবো, স্বপরাগযোগ বলে। তো এই স্বপরাগযোগ দেখো আবার দুই প্রকার, ওই হ্যাঁ, স্বপরাগযোগ আবার দুই প্রকার। একটা হচ্ছে, মানে দুই ভাবে হয়। একটা হচ্ছে অটোগ্যামি, আরেকটা কি? গেইটোনোগ্যামি। তো কি এই অটোগ্যামি আর কি এই গেইটোনোগ্যামি? একই ফুলের মধ্যে যদি পরাগযোগ হয়, একই ফুলের মধ্যে যদি পরাগযোগ হয় তাহলে তাদেরকে আমরা কি বলবো? অটোগ্যামি। আবার একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে যদি
পরাগযোগ হয় তখন তাদের আমরা কি বলবো, গেইটোনোগ্যামি। গেইটোনোগ্যামি। তো এই যে স্বপরাগযোগ, দেখো এরা যেহেতু একই ফুলের মধ্যে হচ্ছে বা একই গাছের অন্য ফুলের মধ্যে হচ্ছে, পাশাপাশি ফুলের মধ্যে হতে পারে, তাহলে এদের কি বাহকের প্রয়োজন হয়? না, এদের কোনো বাহকের প্রয়োজন হয় না। তাহলে স্বপরাগযোগে কোনো বাহকের প্রয়োজন হয় না, কোনো বাহকের প্রয়োজন হয় না, বাহকের প্রয়োজন হয় না। যেহেতু বাহকের প্রয়োজন হয় না, তাই এরা যেহেতু নিজের মানে নিজের একই গাছের মধ্যে এদের পরাগযোগ সম্পন্ন হচ্ছে, তাই এদের যে বংশগতির যে মানে জিনগত বৈশিষ্ট্যের যে শুদ্ধতা, সেটা এদের বজায় থাকে, কিন্তু এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়, এরা নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে না। ঠিক আছে, এরা অনেক দুর্বল প্রকৃতির হয়, কিন্তু এদের যে বৈশিষ্ট্যের চারিত্রিক বৈশিষ্ট্য যেটা, এটা একদম বিশুদ্ধ থাকে, পিওর। কিন্তু বাহকের ওপর এদের নির্ভর করতে হয় না, এটা এর একটা সুবিধা। অসুবিধা কি? নিজেদের মধ্যে প্রজনন হওয়ায় কি হচ্ছে, যে ভ্যারাইটি না আসলে কি হচ্ছে, যে নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার, মানিয়ে নেওয়ার ক্ষমতা কমে যায়। কিন্তু দুর্বল প্রকৃতির উদ্ভিদ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। এই তাহলে স্বপরাগযোগ দুই প্রকারের, অটোগ্যামি, গেইটেনোগ্যামি। অটোগ্যামি কাদের বলবো? একই ফুলের মধ্যে যদি পরাগযোগ হয়। গেইটেনোগ্যামি কাদের বলবো? একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে যদি পরাগযোগ হয়। এবার আমরা কি পড়বো? ইতর পরাগযোগ। কি? ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ, ইতর পরাগযোগ হচ্ছে কি, একই গাছ, একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন গাছের দুটি ভিন্ন মানে ভিন্ন গাছের দুটি ফুলের মধ্যে, আলাদা আলাদা ফুলের মধ্যে যদি পরাগযোগ সম্পন্ন হয়, তখন তাদের আমরা কি বলবো? ইতর পরাগযোগ। একই গাছের একই প্রজাতির দুটি ভিন্ন গাছের ফুলের মধ্যে যদি পরাগযোগ হয়, তখন তাকে ইতর পরাগযোগ বলে। ইতর পরাগযোগ বলে। ঠিক আছে, তাহলে ইতর পরাগযোগের কি হচ্ছে, ভিন্ন গাছের ফুলের মধ্যে হচ্ছে পরাগযোগ। তা ভিন্ন গাছের একটা ফুলের, আমি এই গাছের ফুলের সাথে ওই অন্য একটা দূরের কোনো গাছের ফুলের মধ্যে যদি পরাগযোগ ঘটাতে হয়, তাহলে এদের কিসের দরকার? বাহকের দরকার হয় না। বাহক মানে কি? যে পরাগ রেণু বহন করে নিয়ে যাবে। তাহলে বাহকের প্রয়োজন হয়, প্রয়োজন হয়, প্রয়োজন হয়। এটা কিন্তু একটা অসুবিধা, এটা কিন্তু একটা অসুবিধা। বাহকের ওপর নির্ভর করে এদের বসে থাকতে হয়, যে কখন একটা বাহক আসবে আর আমার পরাগরেণু নিয়ে তারপরে অন্য জায়গায় নিয়ে চলে যাবে, তারপরে আমার নিষেক হবে, তারপরে আমি আমার
নতুন প্রজন্ম আর কি শুরু করতে পারবো, নতুন অপত্য জীব তৈরি করতে পারবো, তাই তো। তো বাহকের উপর নির্ভরশীলতা এটা এর একটা অসুবিধা, কিন্তু সুবিধা আছে কি, যেহেতু দুটো একই প্রজাতির দুটো গাছের, দুটো অন্য অন্য গাছের, তাহলে তাদের কোয়ালিটিও ডিফারেন্স হবে, চারিত্রিক বৈশিষ্ট্যেরও কিছু পার্থক্য থাকবে। তো তাদের ভেতরে একটা নতুন ভ্যারাইটি তৈরি হয়, যেটাতে কি হয়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয় আর নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে, মানিয়ে নিতে পারে। দেখো ইতর পরাগযোগকে কি বলছে, একে যেই, স্পেলিংটা কি আছে, সরি, একে জেনোগ্যামি বলে, জেনোগ্যামিও বলে। সাধারণত দেখবে, সাধারণত যারা এক লিঙ্গ উদ্ভিদ, এক লিঙ্গ উদ্ভিদ, এই এক লিঙ্গ উদ্ভিদদের দেহে ইতর পরাগযোগ হয়, মানে ছেলে ফুল মেয়ে ফুল আলাদা, ছেলে ফুল এখানে মেয়ে ফুল ওখানে, এক লিঙ্গ উদ্ভিদদের দেহে এই ধরনের পরাগযোগ সম্পন্ন হয়। আর এর আগে যে স্বপরাগযোগ, এখানে কি হয়, সাধারণত উভলিঙ্গ ফুলের মধ্যেই, উভলিঙ্গ সাধারণত উভলিঙ্গ ফুলের মধ্যেই স্বপরাগযোগ হয়, মানে যাদের ফুলের মধ্যে ছেলে মেয়ে পুংস্তবক আছে, পুংকেশরও আছে, স্ত্রী কেশরও আছে, তাদের দেহে স্বপরাগযোগ হয়। আর ইতর পরাগযোগ এক লিঙ্গ উদ্ভিদদের ফুলের মধ্যেই বেশি হয়। এবার দেখো এর পরে আসে স্বপরাগযোগ ইতর পরাগযোগের পার্থক্য। তো স্বপরাগযোগ ইতর পরাগযোগের যদি পার্থক্য আসে তোমরা লিখে নিতে পারো, আমি বলছি। তাহলে আমরা এক পাশে প্রথমে স্বপরাগযোগ আর অন্য পাশে ইতর পরাগযোগ লিখব। এবার তাদের বাহকের ওপর নির্ভরশীলতা বলে একটা হেডিং করব, যে স্বপরাগযোগের বাহকের উপর নির্ভরশীলতা, সুবিধা আর অসুবিধা দুই পাশেই সুবিধা অসুবিধা লিখব। লিখে দিচ্ছি আমি কিভাবে লিখতে হবে পার্থক্য। দেখো স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ, স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ। একটা হেডিং, একটা 1 নাম্বার কি, বাহকের উপর নির্ভরশীলতা। তো এখানে এদের কি লিখবো আমি, বলো স্বপরাগযোগের জায়গায় আমি কি লিখবো, সুবিধা, সুবিধা, বাহকের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না। অসুবিধা কি আছে, যেহেতু বাহকের প্রয়োজন হয় না, এটা গেল সুবিধা, তার জন্য অসুবিধা কি হবে, যে রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়, বাহকের প্রয়োজন হয় না বলে। এর ক্ষেত্রে ইতর পরাগযোগের সুবিধা কি আছে, ইতর পরাগযোগের সুবিধা, এদের বাহকের, সরি,
সুবিধার মধ্যে আমরা লিখব কি, বাহকের প্রয়োজন হয়, বাহকের প্রয়োজন হয়। তাহলে অসুবিধা কি হয়ে যাবে, বাহকের প্রয়োজন হয় এই কারণে দেখো বাহকের উপর নির্ভর থাকতে হয়, উপর নির্ভর থাকতে হয় কিসের জন্য, পরাগযোগের জন্য, পরাগযোগের জন্য। আর কি, অনেক পরাগ রেণু এখানে নষ্ট হয়, অপচয় হয়, একটা পতঙ্গ বা পাখি এসে নিয়ে যাচ্ছে, নিতে নিতে কিছু ফেলিয়ে দিচ্ছে, হ্যাঁ, ওই গর্ভমুণ্ডে বসার মানে অন্য স্ত্রী ফুলে বসার আগেই তার মুখ থেকে হয়তো পড়ে যাচ্ছে, অনেক পরাগ রেণুর অপচয় হচ্ছে, এক্ষেত্রে অপচয় হয় না। এরপরে কি, সেকেন্ড নাম্বার কি, নতুন বৈশিষ্ট্যের সঞ্চারণ, নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব। তো এদের এদের কি হয়, স্বপরাগযোগে নতুন বৈশিষ্ট্য তৈরি হয়, হয় না, একই যেহেতু একই ফুলের মধ্যে হচ্ছে, তাহলে ওদের কি মাতৃদেহের যে মাতৃকোষের যে বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য অপত্যতেও সেম থাকে। তো নতুন কোনো বৈশিষ্ট্যের আবির্ভাব হচ্ছে না, যার কারণে কি এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম হচ্ছে, পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা অনেক কম হচ্ছে। ইতর পরাগযোগে কি, যেহেতু দুটো ভিন্ন ভিন্ন গাছের ফুলের মধ্যে, একই প্রজাতির দুটো ভিন্ন ভিন্ন গাছের ফুলের মধ্যে যেহেতু পরাগযোগ হচ্ছে, তাই এদের কি হচ্ছে, আর পরিবেশের সাথে এরা সহজে খাপ খাইয়ে নিতে পারে, নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হয়, আর সঞ্চার হয়, আর কি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। তাহলে এদের বৈশিষ্ট্যের বিশুদ্ধতা বজায় থাকে, আর ইতর পরাগযোগে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হয়। ঠিক আছে, এবার দেখো, লিখে নিও তোমরা এই পয়েন্টটা। এবার দেখো, এই যে ইতর পরাগযোগ আমরা পড়ছিলাম, এই ইতর পরাগযোগ কাদের মাধ্যমে হয়, ইতর পরাগযোগ কাদের মাধ্যমে হয়, এক তো বায়ুর মাধ্যমে, বায়ুর মাধ্যমে ইতর পরাগযোগ, যে বাহক, বাহকের দরকার হয়, তাহলে সেই বাহক কি কি ধরনের হতে পারে, বাহক কি কি ধরনের হতে পারে, একটা বায়ু হতে পারে, একটা কি হতে পারে, বাহক হতে পারে জল, হতে পারে জল, জলের মাধ্যমে, আরেকটা কি হতে পারে, পতঙ্গের মাধ্যমে, তার ভেতরে মৌমাছি আছে, পতঙ্গের মাধ্যমে। 4 নাম্বার কি, পাখিদের মাধ্যমে, পাখিদের মাধ্যমে, পাখিদের মাধ্যমে। তো এই বায়ুর মাধ্যমে ইতর পরাগযোগ হয়, যেখানে বাহক কি বায়ু, যেখানে বাহক কি বায়ু। তার একটা উদাহরণ কি হবে, ধান, গম ইত্যাদি গাছে দেখবে, ধান গমে হাওয়া লাগে, ওদের কিন্তু আলাদা কোনো বাহকের দরকার হয় না, ওরা ওই হাওয়া দিলেই হয়ে যায় ওদের কাজ। জলের মাধ্যমে, জল যদি বাহক হয়, তা জলের মাধ্যমে কি হবে,
পাতা শ্যাওলা, পাতা শ্যাওলা যে উদ্ভিদ আছে, জলজ উদ্ভিদ পাতা শ্যাওলা, যারা জলের মাধ্যমে ওই কি হয়, জলে ঢেউ লাগছে, জলেই ভেসে ভেসে যাচ্ছে, এ ওর কাছে গিয়ে এখানে একটা মনে করো পাতা শ্যাওলা আছে, এখানে একটা পাতা শ্যাওলা আছে, এরা দুইজন যাচ্ছিল, তারপরে কি ধাক্কা খেলো, হয়ে গেল পরাগ, পরাগ যোগ হয়ে গেল, পরাগ রেণুর বিনিময় হয়ে গেছে। পতঙ্গের মাধ্যমে, যেমন ধরো মৌমাছি, পতঙ্গের মাধ্যমে কি আছে, সূর্যমুখী আছে, আম, সূর্যমুখী, আরো আছে কি সর্ষের ফুল। আচ্ছা, পাখির মাধ্যমে, পাখিদের মাধ্যমে দেখো শিমুল, শিমুল, আরেকটা কি আছে মাদার, মাদার একটা ফুল, বড় বড়, এগুলো হচ্ছে বড় বড় ফুল, এরা পাখি, পাখি এসে নিয়ে যায়, ছোট ছোট পতঙ্গের মাধ্যমে এদের কাজ হয় না, পাখি, বড় বড় ফুল। তো এই ছিল পরাগযোগের বাহক, বায়ুর মাধ্যমে, জলের মাধ্যমে, পতঙ্গের মাধ্যমে, পাখিদের মাধ্যমে। এরপরে আমাদের এই চ্যাপ্টারের আরেকটা টপিক আছে কি, নিষেক ও এবং নতুন উদ্ভিদ গঠন, কিভাবে নিষেক হয় পরাগযোগের মধ্যে, মানে কিভাবে নিষেক সম্পন্ন হয়, আর সেখান থেকে কিভাবে নতুন উদ্ভিদের তৈরি হয়, নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। তো সেটা আমরা পড়বো কি, সেটা আমরা এই চ্যাপ্টারের সেকেন্ড লেকচার, যেটা লাস্ট লেকচার হবে, সেই লেকচারে পড়বো। সেই লেকচারেই পড়বো। আজকের ক্লাস এই পর্যন্তই। তো তোমরা আমি শর্ট ফর্মে বুঝিয়েছি, তোমরা হচ্ছে কি করবে, প্রথমে এটা শর্ট ফর্মে নোট করবে, করে একবার পড়বে, ভিডিওটা একবার দেখার পরে সেই নোটটা একবার পড়বে, পড়ে কোশ্চেন সলভ করতে লেগে যাবে, আশা করি কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এই চ্যাপ্টারের সেকেন্ড লেকচারের পরে আমরা এই চ্যাপ্টার তো কমপ্লিট করে দেবো, তারপরে আরেকটা চ্যাপ্টার থাকবে, সেটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশ, যেটা আমি ওয়ান শট লেকচারে নিব, ওয়ান শট লেকচারই নেব। তো ঠিক আছে, টাটা, বাই বাই।